অগ্নি পরীক্ষা পার করে হাঁপ ছেড়ে বাঁচল আর্জেন্টিনা। বিশ্ব চ্যাম্পিয়নদের চোখে চোখ রেখে লড়াই কেপ ভার্দের। মেসির নৈপুণ্যে ৩-২ গোলে জিতে শীর্ষ ১৬তে আলবিসেলেস্তারা। আয়াতুল্লাহ খামেনিকে শেষ বিদায় জানাচ্ছে ইরান। জানাজায় অংশ নিতে মানুষের ঢল। তেহরানে অর্ধ শতাধিক দেশের প্রতিনিধি। আমন্ত্রণ পায়নি ইউরোপীয় দেশগুলো। ৯ জুলাই দাফন। রাজধানীর চিন্মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ সভা। যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উপস্থিত আছেন শহীদ ও আহতদের পরিবারের সদস্যরা। মধ্যরাতে চাঁপাইনবাবগঞ্জের চাকপাড়া সীমান্তে ফ্লাড লাইট বন্ধ করে বিএসএফ এর দফায় দফায় পুশিং চেষ্টা। টর্চ লাইট জ্বালিয়ে বিজিবির সতর্ক অবস্থান। পাহাড়ায় গ্রামবাসী। কোনো 17-18 দিন পানি নেই। প্রত্যেকটা বাড়িতে দেখেন আপনি লাইন আছে, ওয়াটার লাইন আছে, এরকম ধরনের পাইপ দেওয়া আছে। পানি সংকটকে পুঁজি করে রাজধানীতে অবৈধ সংযোগের সিন্ডিকেট। রাতের আধারে চলছে চোরাই লাইনের কারবার। লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে চক্র। ব্যবস্থার আশ্বাস ওয়াসার। সময় সংবাদের সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। শুরুতেই ফিফা বিশ্বকাপের খবর। অগ্নি পরীক্ষা পার করে হাঁপ ছেড়ে বাঁচল আর্জেন্টিনা। নির্ধারিত 90 মিনিটের পর অতিরিক্ত সময়ে বিশ্ব চ্যাম্পিয়নদের চোখে চোখ রেখে লড়াই করেছে কেপ ভার্দে। 8টি সেভ করেও শেষ পর্যন্ত দলকে জেতাতে পারেনি গোলরক্ষক ভজিনিয়া। 3 গোলের কষ্টার্জিত জয়ে শীর্ষ 16তে উঠেছে আলবিসেলেস্তারা। আসরে 7 গোলের পাশাপাশি বিশ্বকাপ ইতিহাসে লিওনেল মেসির গোল সংখ্যা এখন 10-20টি। যুক্তরাষ্ট্রের মায়ামি থেকে সাজিদ মুস্তাহিদের ম্যাচ রিপোর্ট। Argentina, Argentina. অবিশ্বাস্য অদম্য কেপ ভার্দে। সর্বজয়ী বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের পুরো 120 মিনিট পর্যন্ত লড়াই করলো চোখে চোখ রেখে। কিন্তু ফুটবল বিধাতা জয় লিখে রেখেছিল আর্জেন্টিনার নামের পাশেই। 90 মিনিট পর্যন্ত সমতা থাকায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। নাটকীয় ম্যাচের শেষ 30 মিনিটের পরতে পরতে ছিল রোমাঞ্চ। অতিরিক্ত সময়ের দ্বিতীয় মিনিটে লিসান্দ্রো মার্টিনেজের গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। যোগ করা সময়ের প্রথমার্ধে সমতা আনে ব্লু শার্ক নামে পরিচিত কেপ ভার্দে। চোখ ধাঁধানো এক গোল করেন কাবরাল। তৃতীয় গোল হজমের পর সমতা আনার প্রাণান্ত চেষ্টা করে গেছে কেপ ভার্দে, কিন্তু রাতটা তাদের ছিল না। বারবার তাদের প্রতিহত করে আলবিসেলেস্তের জয়ের পার্শ্বনায়ক এমি মার্টিনেজ। তবে গ্রুপ পর্বের 3 ম্যাচের মতো এদিনও আর্জেন্টিনার নায়ক লিওনেল মেসি এদিনও নিজে গোল করেছেন, সতীর্থদের দিয়ে করিয়েছেনও। মায়ামির ঘরের ছেলে মেসির মাইল ফলক স্পর্শের ম্যাচ। প্রথম ফুটবলার হিসেবে বিশ্বকাপে 30 ম্যাচ খেলার রেকর্ড লিওনেল মেসির। 29 মিনিটে আসে মাহেন্দ্র খন। লিসান্দ্রো মার্টিনেজের লং পাস খুঁজে পায় মেসিকে। দারুণ ফিনিশিংয়ে ভজিনিয়াকে পরাস্ত করে আর্জেন্টিন তালিস্ম্যান লিড এনে দেন দলকে। বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে 2 বিশ্বকাপে 7 গোল করার কীর্তি গড়েন লিওনেল মেসি। 59 মিনিটে স্টেডিয়ামের আর্জেন্টিনা সমর্থকদের স্তব্ধ করে দেয় কেপ ভার্দে। রায়ান মেন্ডেসের 12 বল দুর্দান্ত শটে জালে পাঠিয়ে কেপ ভার্দের হয়ে সমতা আনেন দেরয় দুয়ার্তে। শেষ পর্যন্ত এবারের বিশ্বকাপের অন্যতম সেরা ম্যাচের নিষ্পত্তি হয় অতিরিক্ত সময়ে। আর্জেন্টিনা পা রাখে শীর্ষ 16তে। এই ম্যাচে জয় তুলে নিয়ে আর্জেন্টিনা রাউন্ড অফ 16-এ পা রাখলেও এই ম্যাচটা একটা সতর্ক বার্তা দিয়ে রাখলো আর্জেন্টিনা দলকে। অতিরিক্ত মেসি নির্ভরতা তাদের ভোগাতে পারে নকআউটের পরবর্তী ম্যাচগুলোতে। মায়ামি থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। এদিকে আর্জেন্টিনার জয়ে আনন্দে ফেটে পড়ে মায়ামির দর্শকরা। স্টেডিয়ামে বসে এমন শ্বাসরুদ্ধকর ম্যাচের সাক্ষী হতে পেরে উচ্ছ্বাসে ভাসছেন তারা। কেপ ভার্দের প্রশংসা করলো মেসি বন্দনায় মুখর আকাশে নীলরা। মাঠে উপস্থিত বাংলাদেশি প্রবাসীরাও উপভোগ করেছেন দারুণ এই ম্যাচ। বিস্তারিত জানাচ্ছেন সাজিদ মুস্তাহিদ।
সবাই ধারণা করেছিল একটা অসম লড়াই হতে যাচ্ছে আর্জেন্টিনা এবং কেপ ভার্দের এই ম্যাচটা, যেখানে সহজেই জয় তুলে নিবে আর্জেন্টিনা। কিন্তু সবার ধারণাকে ভুল প্রমাণ করেছে আফ্রিকার দেশটি। প্রথমবারের মতো বিশ্বকাপে খেলতে এসেই তারা একের পর এক চমক দিয়ে গেছে এবং সেই চমকের সাক্ষী হয়েছে আর্জেন্টিনা দল এবং বিশ্বের কোটি সমর্থক। শেষ মুহূর্তের এক আত্মঘাতী গোলে জয় পেয়েছে আর্জেন্টিনা দল। আর্জেন্টিনার জন্য এই জয়টা মহা গুরুত্বপূর্ণ। এই জয় তারা পা রেখেছে রাউন্ড অফ 16-এ। আজকে মেসির পারফরমেন্স, তারপর কেপ ভার্দের পারফরমেন্স অসাধারণ। We very scared. I was crying. I was happy. Cabo Verde was perfect. It was perfect. Yes, it was crazy. I was crying. The underdog, but they outperformed so well. প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে এসেছিল কেপ ভার্দে। তাদের দল নিয়ে সমর্থকদের খুব একটা উচ্চাসা ছিল না। ম্যাচের আগে সমর্থকদের সঙ্গে কথা হয়েছিল, তারা চেয়েছিলেন একটা ভালো ম্যাচ দেখতে, কিন্তু শেষ পর্যন্ত আর্জেন্টিনার কঠিন পরীক্ষা নিয়েছে কেপ ভার্দে। ছোট্ট একটি দেশ, কিন্তু সমর্থকরা মাঠে এসেছিলেন দলের জন্য, গলা ফাটিয়েছেন ম্যাচ শেষে। তাই নিজ দল নিয়ে সবাই গর্বিত। তারা প্রত্যাশা করছেন সামনে আরো অনেক দূর যাবে কেপ ভার্দে ফুটবল দল। Next game, next World Cup, I really feel like we have a chance of winning it. It was love, it was passion, it was everything else. So Cape Verde wanted, they deserve more. But next time, they're a good team. I'm super proud of what our team did, and we made it really far. And we had a 1% chance, and we just did everything we wanted to. We are so proud of our players. We continue to be proud. Win, lose, tie. রাউন্ড অফ 16 নিশ্চিত হয়ে গেছে আর্জেন্টিনার। বিশ্বকাপ শিরোপা ধরে রাখার পথে আরও এক ধাপ এগিয়ে গেছে আলবিসেলেস্তেরা। রাউন্ড অফ 16-এ তাদের প্রতিপক্ষ ইজিপ্ট, আরও একটা আফ্রিকান প্রতিপক্ষ। কেপ ভার্দের বিপক্ষে যে ভুলগুলো করেছে আর্জেন্টিনা, নিশ্চিতভাবেই মোহাম্মদ সালাহ দলের বিপক্ষে একই ভুলের পুনরাবৃত্তি করতে চাইবে না লিওনেল মেসির দল। মায়ামি থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। মায়ামিতে রূপকথার জন্ম দিতে বসেছিল কেপ ভার্দে, কিন্তু যেখানে লিওনেল মেসি নামের এক জাদুকর আছেন, সেখানে শেষ হাসি তো আলবি সেলেস্তেদেরই। তবে ম্যাচ শেষে আত্মতুষ্টি নয়, বরং মেসির কণ্ঠে ঝরল ভুল শুধরে নেয়ার আকুতি এবং সতীর্থদের প্রশংসা। বিশ্বকাপে নিজের রেকর্ড ভাঙা 20তম গোল করেছেন LM10। 7 গোল আর 1 অ্যাসিস্ট নিয়ে চলতি আসরের গোল্ডেন বুটের রেসে আবারও 1 নম্বরে উঠে গেছেন আর্জেন্টাইন এই জাদুকর। নামটা যখন আর্জেন্টিনা, তখন প্রত্যাশার পারদ আকাশচুম্বী। কিন্তু ফুটবল বিধাতা হয়তো ফ্লোরিডার সবুজ মাঠে অন্য এক মহাকাব্য লিখতে চেয়েছিলেন। একদিকে বিশ্ব চ্যাম্পিয়নদের দাপট, অন্যদিকে পুচকে কেপ ভার্দের বুক চিতিয়ে লড়াই। ম্যাচের প্রতিটা মিনিটে ছড়িয়ে থাকলো স্নায়ুচাপ আর খাঁটি রোমাঞ্চ। তবে দিনটা যার হতেই হতো, তিনি তো সেই একজন। ম্যাচের 29 মিনিটে লিসান্দ্রোর বাড়ানো বল আলতো ছোঁয়ায় নিয়ন্ত্রণে নিয়ে গোলরক্ষক ভজিনহাকে পরাস্ত করলেন আধুনিক ফুটবলের জাদুকর। বিশ্বকাপে প্রথম ফুটবলার হিসেবে স্পর্শ করেন 20 গোলের মাইলফলক। কিন্তু এরপরও জয়টা এলো না সহজে। 2-2 সমতার পর ম্যাচ যখন টাইব্রেকারের দিকে এগোচ্ছিল, ঠিক তখনই 111 মিনিটে ক্রিস্টিয়ান রোমেরোর হেড কেপ ভার্দের ডিফেন্ডারের গায়ে লেগে জড়িয়ে যায় জালে। 3-2 ব্যবধানের এই জয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে আর্জেন্টিনা। ম্যাচ শেষে নিজের ফলক কিংবা জয় সবকিছু ছাপিয়ে মেসির কণ্ঠে ঝরল তাই প্রতিপক্ষের প্রতি সমীহ। গোল করা যদি মেসির অভ্যাস হয়, তাহলে এই ম্যাচে আর্জেন্টিনাকে টেনে গোলার কৃতিত্ব ডিফেন্ডারদের। লিসান্দ্রো মার্টিনেজ কিংবা ক্রিস্টিয়ান রোমেরোরা যে শুধু গোল ঠেকানোতেই পারদর্শী নন, ডেড বল বা সেট পিস থেকে দলের জয়েও ভূমিকা রাখতে পারেন, তা আরও একবার প্রমাণিত। অধিনায়কও ফুল মার্ক দিলেন সতীর্থদের। কেপ ভার্দের রূপকথা থামিয়ে দিয়ে আর্জেন্টিনার পরের গন্তব্য এখন আটালান্টায়, যেখানে তাদের জন্য অপেক্ষা করছে মোহাম্মদ সালাহর মিশর। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। কেপ ভার্দের বিপক্ষে শেষ পর্যন্ত জয় পাওয়ায় যেন হাঁপ ছেড়ে বাঁচেন আর্জেন্টিনার সমর্থকরা। ঢাকার বিভিন্ন স্থানে বড় পর্দায় ম্যাচ দেখে শেষে 16 নিশ্চিতের আনন্দ নিয়ে বাড়ি ফেরেন তারা। বলেন, চাপে পড়লেও বিশ্বাস ছিল ম্যাচটা জিতবে মেসির দলই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আকাশী নীল সমুদ্রে মেসি মেসি গর্জনে ঢেউ তোলেন আর্জেন্টাইন সমর্থকরা। আকাশী নীল জার্সি পরে মেসিদের সমর্থন দিতে বিগ স্ক্রিনের সামনে ছিলেন ভক্তরা। রাউন্ড অফ 32-তে কেপ ভার্দের বিপক্ষে LM10-এর ওপরেই ছিল তাদের নজর।
এক ম্যাচ পর রেকর্ড নিয়ে শুরুর একাদশে ফিরলেন মেসি। সেখান থেকেই সমর্থকদের উল্লাস শুরু। তারা বিশ্বাস রেখেছিলেন লিওই হবেন আলবি সেলেস্তেদের ত্রাতা। আরো বেশি সে আগ্রাসী এবং আমরা ওনার কাছ থেকে আরো কয়েকটি গোল পাবো। প্রথমত মনে করছিলাম ম্যাচ ড্র হবে, পরে দুর্দান্ত একটা গোলের সাথে আমরা ম্যাচ জিতে গেছি। মেসির দিক থেকে সে 100% দিয়েছে, আমরা মেসিকে নিয়ে কোনো আপসেট নাই। গ্রুপ পর্বে স্পেন উরুগুয়েকে রুখে দেওয়া ভুজিনিয়াদের নিয়ে বাংলাদেশি আর্জেন্টাইন সমর্থকরা নির্ভর ছিলেন। তবে বারবার লিড হারানোর পর হতাশা আর টেনশন গ্রাস করে তাদের। কিন্তু মেসিদের উপর বিশ্বাস এক মুহূর্তের জন্য কমেনি। ফার্স্টে যখন গোল পড়ছে তখন তো অনেক খুশি ছিলাম, পরের বার যখন ওই দলে যখন গোল দিছে তখন আবার টেনশন। 2-2 হয়ে গেছে যখন, তখন আমার প্যানিক অ্যাটাক হয়ে গেছিল ভাই, আমি লিটারালি কান্না করতেছিলাম। কেবাবাদে স্পেনের সাথে ড্র করছে, উরুগুয়ের সাথে ড্র করছে, ইভেন সৌদি আরবের সাথে ড্র করে আসছে। কেবাবাদে কোনো সময় ছোট দল ছিল না। আমরা তো ভয় পেয়েছিলাম যে আমরা হেরে যাব, তবে লাস্ট মোমেন্টে আমরা জিতেই গেলাম। স্কালোনির দলের ছন্দের প্রার্থনায় ছিলেন টিএসসির সমর্থকরা, যেই প্রার্থনা ফুটবল বিধাতাও ফিরিয়ে দিতে পারেননি। দুর্দান্ত কামব্যাকে আর্জেন্টিনা শেষ 16তে পৌঁছানোয় শিরোপা ধরে রাখার স্বপ্ন বাঁচিয়ে রইল সমর্থকদের। কেপ ভার্দে ছোট দল না, ছোট দল হলে কেপ ভার্দে 32-এ খেলতে পারতো না। তোমরা পর্তুগাল নিয়ে আসো, ব্রাজিল নিয়ে আসো, চোর লাস্টে যে কোনো টিম নিয়ে আসো, আমরা খেলবো, এই লোকটা খেলবে, আসো খেলবো। দিনের আলো ফোটার সঙ্গে সঙ্গে টিএসসির আর্জেন্টাইন সমর্থকরাও জয়ের আলোয় আলোকিত হয়েছেন। রুদ্ধশ্বাস লড়াই শেষে জয়ের আনন্দে মাতোয়ারা সবাই। জিহাদ আল হাসান, সময় সংবাদ, ঢাকা। বিশ্বকাপের আরো খবর থাকছে সংবাদের শেষ অংশে। ৩৭ বছর নেতৃত্বের অবসান, কিন্তু অশ্রু আর স্মৃতিতে এখনো অম্লান আয়াতুল্লাহ আলী খামেনি। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতাকে শ্রদ্ধা জানাতে তেহরান জনসমুদ্রে পরিণত হয়েছে। প্রিয় নেতাকে শেষবার বিদায় জানাতে সকাল থেকে জড়ো হচ্ছেন ইরানিরা। কর্তৃপক্ষ বলছে খামেনির জানাজায় আগামী 3 দিনে শুধু তেহরানেই 1.5 থেকে 2 কোটি মানুষের সমাগম হতে পারে। শনিবার ভোর থেকে রাজধানী তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লার সামনে ঢল নামে মানুষের। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি শোক ও শেষ শ্রদ্ধা জানাতে বিভিন্ন প্রান্ত থেকে জড়ো হচ্ছেন ইরানিরা। প্রিয় নেতার কফিন দেখে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়ছেন। তেহরানের সাধারণ মানুষের জন্য 2 দিন ব্যাপী রাষ্ট্রীয় শোকানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ সময় সর্বস্তরের মানুষ আয়াতুল্লাহ আলী খামেনি ও তার পরিবারের প্রয়াত কয়েকজন সদস্যের প্রতি শ্রদ্ধা জানাবেন। ইরান কর্তৃপক্ষ বলছে 3.5 দশক ধরে ইরানের শাসন ক্ষমতায় থাকা আয়াতুল্লাহ খামেনিকে শেষ বিদায় জানাতে শুধু তেহরানেই 1.5 থেকে 2 কোটি মানুষের সমাগম হতে পারে। সোমবার আয়াতুল্লাহ আলী খামেনির শোকযাত্রা ইরানের দক্ষিণে কোম নগরের উদ্দেশ্যে যাত্রা করবে। এরপর ইরাকের পবিত্র শহর নাজাফ ও কারবালা হয়ে শেষ গন্তব্য হবে মাশহাদ। শিয়া ইসলামের 8ম ইমামের মাজার এবং খামেনির জন্মস্থান হওয়ায় সেখানে প্রায় 40 লাখ মানুষের অংশগ্রহণের আশা করছে ইরান। কর্তৃপক্ষ বলছে 1989 সালে আয়াতুল্লাহ আলী খামেনির পূর্বসূরি ও ইরানের ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির জানাজার পর ইরানে এটি সবচেয়ে বড় জনসমাগম হতে চলেছে। খোমেনির শোক ও দাফন অনুষ্ঠানে প্রায় 1 কোটি মানুষ অংশ নিয়েছিলেন। এর আগে শুক্রবার তেহরানের বিশাল প্রার্থনা হলে শায়িত ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনিকে শ্রদ্ধা জানান প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সহ শীর্ষ নেতারা। বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধি, ধর্মীয় নেতা এবং ইরানের মিত্রদের পরিবারও শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত হন। তবে এবার ইউরোপীয় দেশগুলোকে আমন্ত্রণ জানায়নি তেহরান। আয়াতুল্লাহ খামেনিকে শেষ শ্রদ্ধা জানাতে কোটি কোটি মানুষ অংশ নিলেও নিরাপত্তার কারণে বাবার শোক অনুষ্ঠানে উপস্থিত থাকছেন না ছেলে মোস্তফা খামেনি। সম্প্রতি তাকে হত্যার হুমকি দিয়েছে ইসরায়েল। রাইসা জান্নাত, সময় সংবাদ। সময় সংবাদে আরও থাকছে। 100 কোটি টাকা মূল্যের 3 শতাধিক গাড়ি নিয়ে বিপাকে চট্টগ্রাম বন্দর। 108টি চলাচল অনুপযোগী, মামলা চলায় স্ক্র্যাপ করতে পারছে না কাস্টম, বাকিগুলো নষ্ট হওয়ার পথ। রাজধানীর চিন্মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণ সভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে আছেন সহকর্মী আহমেদ সালেহিন। সরাসরি যাচ্ছি তার কাছে। 24-এর রক্তাক্ত জুলাইকে স্মরণ করে জুলাই জাতীয় সম্মেলন 2026 অনুষ্ঠিত হচ্ছে এই রাজধানীর বাংলাদেশ চিন্মৈত্রী সম্মেলন কেন্দ্রে, যেখানে এখানে বেশ 2200-র মতো প্রায় 2200 পরিবার এসেছেন, যারা
জুলাই আন্দোলনে শহীদ হয়েছেন তাদের স্বজনরা এসেছেন, যারা জুলাই আন্দোলনে যারা আহত হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, অন্ধ হয়েছেন, চোখ হারিয়েছেন, অঙ্গ প্রত্যঙ্গ হারিয়েছেন, তাদের স্বজনরা কিন্তু আজকে এসেছেন এখানে। তাদের সেই জুলাইকে স্মরণ করে তাদের বক্তব্য দিচ্ছেন, তাদের যে আবেগ অনুভূতি তারা প্রকাশ করছেন এই সম্মেলনের মাধ্যমে। আর এই সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান, এবং তিনি কিছুক্ষণ পরে কিন্তু বক্তব্য রাখবেন তাদের উদ্দেশ্যে। এবং তার আগে তার সঙ্গে রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এবং মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ খান এবং প্রতিমন্ত্রী ইশাক হোসেন সহ বেশ কয়েকটি মন্ত্রণালয়ের মন্ত্রী কিন্তু রয়েছেন। সরকারের বেশ গুরুত্বপূর্ণ কয়েকজন ব্যক্তি কিন্তু মঞ্চে রয়েছেন। মূলত আজকের এই অনুষ্ঠানে আয়োজন করা হচ্ছে 2024 সালের যে জুলাই অভ্যুত্থান হয়েছিল, ফ্যাসিস্ট স্বৈরাচার সরকারের বিরুদ্ধে যে আন্দোলন হয়েছিল, স্বৈরাচার সরকার পতনের যে আন্দোলন, সেই আন্দোলনকে কেন্দ্র করে যে হতাহত নিহত হয়েছিলেন, আহত হয়েছিলেন, দেশ জুড়ে যে বিক্ষোভ প্রতিবাদ ঝড় উঠছিল, সেই দিনগুলোকে স্মরণ করে মূলত আজকের এই জাতীয় সম্মেলন, জুলাই জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এবং এটা সরকারের পক্ষ থেকে এটা বড় করে এবং এই প্রথমবারের মতো বলা যায় যে বড় পরিসরে এই আয়োজনটি করা হচ্ছে। যদি অন্তর্বর্তীকালীন সরকারের সময় কিন্তু এই জুলাই আন্দোলনকে স্মরণ করে তারা বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করেছেন, এবং এই সরকার কিন্তু গত 12 ফেব্রুয়ারি নির্বাচিত হয়ে এই সরকার গঠন করেছে। তারপর তারাও কিন্তু জুলাই যোদ্ধাদের প্রতি যে সম্মান, তাদের প্রতি যে শ্রদ্ধা এবং তাদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়েছে, তারই একটি অনুকরণীয় দিক হচ্ছে আজকের জুলাই জাতীয় সম্মেলন। এবং এই সম্মেলনের মাধ্যমে যারা শহীদ হয়েছেন সেসব পরিবারকে সহযোগিতা করা, তাদেরকে সম্মাননা জানানো, সম্মান দেওয়া এবং তাদেরকে স্মরণ করে আগামী বাংলাদেশ কীভাবে বিনির্মাণ করা যায় সেইভাবে সেই বিষয়গুলোকে তারা এখন আলোচনায় আনছেন। এবং বিশেষ করে যারা এই পরিবারগুলো যারা এখানে এসেছেন, যারা বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে তারা এসেছেন, যারা দেশের বিভিন্ন অঞ্চলে সেই জুলাই অভ্যুত্থানের সময় যে আন্দোলন করেছিলেন এবং আহত হয়েছেন, নিহত হয়েছেন, তাদের পরিবাররা কিন্তু আজকে এসেছেন, তাদের সেই আবেগ অনুভূতি কিন্তু প্রকাশ করছেন। এবং একই সঙ্গে যারা এই জুলাই অভ্যুত্থানের এই যে হত্যাকাণ্ডের সঙ্গে, যারা এই নির্যাতনের সঙ্গে যারা জড়িত ছিল, তাদের বিচারের দাবি কিন্তু তারা করছেন। একই সঙ্গে কেউ যদি এই জুলাইকে বিতর্কিত করতে না পারে, সেই বিষয়ে সরকারের কাছে তারা আহ্বান জানিয়েছেন যেন জুলাইকে বিতর্কিত না করে তারা যেন সুন্দর একটি বাংলাদেশ, আগামী যে বাংলাদেশের প্রত্যাশা যে আন্দোলন অভ্যুত্থান করেছিল, সেই আন্দোলন যেন ফলপ্রসূ হয় এবং সেটাকে যে ধারণ করে আগামী বাংলাদেশ নির্মাণ করা যায়, সেই কারণে কিন্তু প্রধানমন্ত্রীকে তারা আহ্বান জানাচ্ছেন। কিছুক্ষণ পরে কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান এখানে জুলাই জাতীয় সম্মেলনের প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখবেন। সেটি আমরা সরাসরি সম্প্রচার করব সময় টেলিভিশনের দর্শকদের জন্য, সেটি অপেক্ষায় থাকলাম এবং অপেক্ষায় রয়েছে। এবং এই ছিল আমার কাছে মূলত জুলাই জাতীয় সম্মেলনের এই সবশেষ। আমরা সরাসরি ছিলাম রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে, যেখানে জুলাই গণঅভ্যুত্থান শহীদদের স্মরণ সভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি যখন বক্তব্য দিবেন আমরা তখন আবারও সরাসরি সেখানে যুক্ত হব। দেখছেন সময় সংবাদ, সঙ্গী থাকুন। মধ্যরাতে চাঁপাইনবাবগঞ্জের চাকপাড়া সীমান্তে ফ্লাড লাইট বন্ধ করে বিএসএফ এর দফায় দফায় পুশিং চেষ্টা প্রতিহত করেছে বিজিবি ও স্থানীয়রা। এই মুহূর্তে চাঁপাইনবাবগঞ্জের চাকপাড়া সীমান্তে আছেন সহকর্মী জাহাঙ্গীর আলম। সরাসরি যাচ্ছি তার কাছে। আমি এই মুহূর্তে আছি চাঁপাইনবাবগঞ্জের চাকপাড়া সীমান্ত এলাকায়। এখন আসলে পরিস্থিতি অনেকটা স্বাভাবিক এবং শান্ত থাকলেও আমরা যে আমবাগানটিতে রয়েছি, আমার ঠিক পেছনেই আসলে শূন্যরেখা। এই আমবাগানটিতেই সারা রাত কয়েক হাজার স্থানীয় যে সীমান্তের যে বাসিন্দা, তারা আসলে রাতভর এখানে সীমান্ত পাহারা দিয়েছে। লাঠিসোঁটা এবং টর্চ লাইট নিয়ে তারা সীমান্ত পাহারা দেওয়ার কারণ হচ্ছে আসলে গত রাত 10টার পর থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তারা এখানে আসলে সীমান্তের যে লাইট কয়েক দফায় আসলে সে লাইট অফ করে এবং স্থানীয় বাসিন্দাদের কাছে তথ্য আসে যে আসলে এখান দিয়ে পুশিনের চেষ্টা করা হয়। এবং স্থানীয় বাসিন্দাদের সাথে আমরা কথা বলছিলাম সীমান্তের, তারা বলছিলেন যে কয়েকজন আসলে নাগরিক, প্রায় 10 থেকে 12 জনকে কয়েকটি বড় গাড়িতে করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ শূন্যরেখার কাঁটাতারের যে রয়েছে সেখানে আসলে নিয়ে আসে এবং পুশিনের যে চেষ্টা সেটি কিন্তু তারা অব্যাহত রাখে এবং চেষ্টা করে আসলে বারবার যে লাইট অফ করে, এই লাইট অফ করে পুশিনের চেষ্টা করার যে অপচেষ্টা সেটি মূলত তারা জানতে পেরে এই সীমান্তে অবস্থান নেয়। এখন আসলে এই মুহূর্তে পরিস্থিতি অনেকটা স্বাভাবিক এবং শান্ত। সীমান্তে ব্যাপক তৎপরতাও বৃদ্ধি করা হয়েছে বিজিবির পক্ষ থেকে। তবে সর্বশেষ যে বিষয়টি বিজিবি আমাদেরকে জানিয়েছে যে 12 জনকে পুশিনের জন্য আসলে এখানে নিয়ে আসা হয়েছিল, তাদেরকে ভোর রাতের দিকে 4:30টার সময় আসলে আবারও ভারতীয় অভ্যন্তরে নিয়ে যাওয়া হয়েছে। মালদার যে হোল্ডিং সেন্টার সেখানে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে। স্থানীয় বাসিন্দারা বলছে যে গত কয়েক মাস ধরে আসলে যে বিজিবির যে সচেতনতামূলক কার্যক্রম, তারা এতে সাড়া দিয়ে ব্যাপক তৎপর ছিল এবং
এই তৎপরতার কারণেই মূলত আসলে পুশিনের যে চেষ্টা বিএসএফ এর সেটি কিন্তু আসলে ব্যর্থ হয়েছে এবং গত জুন মাসে আসলে এই চাঁপাইনবাবগঞ্জে 3টি সীমান্ত দিয়ে 4 দফায় 64 জনকে পুশিনের চেষ্টা করে ব্যর্থ হয়েছে বিএসএফ। এর ধারাবাহিকতায় আসলে বিজিবি এবং স্থানীয়রা এই মুহূর্তে সতর্ক অবস্থান করছে সীমান্ত এলাকাগুলোতে। তো এই ছিল আমার কাছে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত থেকে সর্বশেষ। আমরা সরাসরি ছিলাম চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে। আর বাণিজ্যের সংবাদ। ভারত থেকে আমদানির গুজব রটিয়ে ধান চালের বাজারকে অস্থির করার অভিযোগ উঠেছে মিল মালিকদের বিরুদ্ধে। বাধ্য হয়েই কম মূল্যে ধান বিক্রি করছেন আশুগঞ্জ ধান চালের হাটে আসে কৃষকরা। তবে প্রজ্ঞাপন জারি করে বিভ্রান্ত না হওয়ার পরামর্শ দিয়েছে খাদ্য মন্ত্রণালয়। ব্রাহ্মণবাড়িয়া থেকে হৃদয় পলের ক্যামেরায় উজ্জ্বল চক্রবর্তীর রিপোর্ট। গেল বড় মৌসুমে সরকার 36 টাকা কেজি দরে ধান ও 1444 টাকা দরে প্রতিমন ধান সংগ্রহের দাম নির্ধারণ করে। তবে সরকার ভারত থেকে 1.5 লাখ টন চাল আমদানি করবে। সম্প্রতি এমন গুজব রটিয়ে দেশের পূর্বাঞ্চলের অন্যতম ধান চালের বৃহৎ হাট মেঘনার তীরবর্তী ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ ধান চালের বাজারকে অস্থির করার অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। মিল মালিক পক্ষের দাবি, চালের মিলগুলোতে বিপুল পরিমাণ অবিকৃত চাল রয়েছে, আবার চাল আমদানি হলে দাম আরও কমে যাবে। এই অজুহাতে হাওড় অঞ্চলের কৃষক ও ব্যাপারীদের কাছ থেকে ধান কিনছেন না মিল মালিকেরা। ধান কইরা আমরা লুজার কেন লুজার কামলা হয়েছে 1200-1500 আর ধান হয়েছে 700-800। 1 পয়সা না ধান, আরেক হলো ধানের নাই দর, এই অবস্থানে আছে আর কি। এদিকে কৃষক যেন ন্যায্য মূল্য পায় সে ব্যাপারে ব্যবস্থা নেওয়ার কথা জানান কৃষি বিপণন কর্মকর্তা। আর খাদ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে গুজবের ব্যাপারে সতর্ক করা হয়েছে। দাম যেন তারা পায় সেজন্য তাদেরকে আমরা কিছু কৃষকদেরকে উৎসাহিত করেছে যেন সরকারি ন্যায্য মূল্যে তারা বিক্রি করে। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী চলতি বছর ব্রাহ্মণবাড়িয়া অঞ্চল থেকে 4,97,790 মেট্রিক টন চাল উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। উজ্জ্বল চক্রবর্তী, সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। খুলনায় দুর্বৃত্তের গুলিতে কিশোরী আহত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রূপসা বেড়িবাদ এলাকায় ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, মোটর সাইকেল আসা হেলমেট পরিহিত 2 যুবক ওই কিশোরীকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিটি তার বাম পায়ে বিদ্ধ হয়, পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনে অবশেষে বিজয়ে হাসি হাসল শিবা শানু জয় চৌধুরী পরিষদ। রাতভর ভোট গণনা শেষে ভোরে ঘোষিত ফলাফলে সভাপতি নির্বাচিত হয়েছেন শিবা শানু। 2 বছরের জন্য সাধারণ সম্পাদক হয়েছেন জয় চৌধুরী। চলচ্চিত্র শিল্পের উন্নয়নে কাজ করার প্রত্যয় বিজয়ী প্যানেলের। দ্বিবার্ষিক নির্বাচনে শিল্পীদের ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন শিবা শানু এবং সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন জয় চৌধুরী। সারা রাত ভোট গণনার পর ঘোষিত ফলাফলে সভাপতি পদে শিবা শানু পেয়েছেন 243 ভোট। তার প্রতিদ্বন্দ্বী ফায়ার ডিরেক্টর আরমান পেয়েছেন 173 ভোট। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে 237 ভোট পেয়ে বিজয়ী হয়েছেন জয় চৌধুরী। তার প্রতিদ্বন্দ্বী রুমানা ইসলাম মুক্তি পেয়েছেন 179 ভোট। এবারে নির্বাচনে মোট 573 জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন 480 জন। ভোট গণনা শেষে 17টি ব্যালট বাতিল ঘোষণা করে নির্বাচন কমিশন। এরপরই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় নতুন নেতৃত্বের নাম। শিবা শানু 243 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। জয় চৌধুরী 237 ভোট পেয়ে নির্বাচিত। নির্বাচন ঘিরে গত কয়েকদিন ধরেই বিএফডিসিতে ছিল উৎসবমুখর আবহ। ভোট গ্রহণও সম্পন্ন হয় শান্তিপূর্ণ পরিবেশে। বিজয়ের পর নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক শিল্পীদের আস্থার প্রতিদান দিতে ঐক্য, কল্যাণ এবং দেশের চলচ্চিত্র শিল্পের উন্নয়নে একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। যারা আমাকে ভোট দিয়ে জয়ী করেছে তাদের মনে এত বেশি বিশ্বাস ছিল আমার প্রতি, এত ভালোবাসা ছিল আমার প্রতি যে তাদের এই ভালোবাসা, এই বিশ্বাসের পুরোপুরি মর্যাদা আমি কিভাবে রাখবো সেইটাই এখন আমাকে বেশি ব্যাকুল করে তুলেছে। ঐক্য ধরে রেখে চলচ্চিত্রের স্বার্থে নতুন কমিটির হাত ধরে শিল্পী সমিতি আরও কার্যকর ও গতিশীল ভূমিকা পালন করবে, এমনটাই প্রত্যাশা শিল্পীদের। নিয়াত শুভ, সময় সংবাদ, ঢাকা। সংবাদ।
বাসাবাড়ির বর্জ্য অপসারণে অতিরিক্ত অর্থ আদায় ও অনিয়ম করলে ঠিকাদারদের টেন্ডার বাতিলের হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম। সকালে রাজধানীর শান্তিনগর বাজারে ক্লিনিং ডে কর্মসূচিতে তিনি এই কথা বলেন। এই জায়গা থেকে তারা নিয়মিত আবর্জনা পরিষ্কার করছেন না, বা কোথাও কোথাও কমপ্লেন আছে যে তারা বেশি টাকা দাবি করছেন। যদি আমরা দেখি যে আমাদের এই সিস্টেমটা ওয়ার্ক করছে না, তারা জবরদস্তি করছে, তারা নিয়মিত নিচ্ছে না, তাহলে আগামী টেন্ডার আমরা এইভাবে এই প্রসেসে আমরা কোনো টেন্ডার করব না। দেখছেন সময় সংবাদ। রাজধানীর বিভিন্ন এলাকায় পানির সংকটকে পুঁজি করে বছরের পর বছর ধরে গড়ে উঠেছে অবৈধ সংযোগের শক্তিশালী সিন্ডিকেট। সময় সংবাদের অনুসন্ধানে উঠে এসেছে রাতের আধারে রাস্তা খুঁড়ে ওয়াসার লাইন থেকে সংযোগ চলে যাচ্ছে বাসাবাড়িতে। বিনিময়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে পাম্প অপারেটর, ঠিকাদার সহ চক্রের সদস্যরা। আব্দুল লতিফের ছবিতে আবু সাইদ নিশানের বিশেষ রিপোর্ট। লাইন দিতেছে আবার কাটতেছে। রাজধানীর পূর্ব কাফরুল গভীর রাতে রাস্তা খুঁড়ে ওয়াসার মূল কোবরা লাইন থেকে পাইপ বের করছেন কয়েকজন। এরপর সেই পাইপ সুয়ারেজ লাইনের ভেতর দিয়ে পৌঁছে দেওয়া হয় গ্রাহকের বাসায়। আমরা এখানে দেখতে পাচ্ছি যে মাটির নিচ দিয়ে এই পাইপগুলো নিয়ে এবং এই যে এবার সোজা গিয়ে এই যে বাসা বাড়িগুলো আছে এইখানটায় দেখা যাচ্ছে যে এই অবৈধ সংযোগগুলো দেওয়া হচ্ছে। অবৈধ সংযোগ খুঁজতে রাজধানীর মিরপুরের কাজীপাড়া, শেওড়াপাড়া সহ বিভিন্ন এলাকায় সময় সংবাদ। ক্যামেরায় ধরা পড়ে এমন অসংখ্য অবৈধ পাইপলাইন। স্থানীয়দের দাবি লাখ লাখ টাকা হাতিয়ে প্রায় 2000-এরও বেশি অবৈধ সংযোগ দেয়া হয়েছে এসব এলাকায়। আর এসব সংযোগের কারণে বৈধ গ্রাহকদের বাসায় দিনের পর দিন মিলছে না পর্যাপ্ত পানি। অবৈধ লাইন দিতে এসব লাইনে পানি আছে, আমাদের সব লাইনে কোনো 17-18 দিন পানি নেই। প্রত্যেকটা বাড়িতেই দেখেন আপনার লাইন আছে, ওয়াসার লাইন। অভিযোগের সত্যতা যাচাইয়ে গ্রাহক সেজে যোগাযোগ করা হয় ওয়াসার শেওড়াপাড়া 4 পাম্পের অপারেটর শাওনের সঙ্গে। গোপন কথোপকথনে তিনি সংযোগের ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দেন। লাইনের ব্যাপারে তাহলে একটু হেল্প করেন আপনি। কিন্তু ক্যামেরা নিয়ে তার কর্মস্থলে গেলে পাল্টে যায় দৃশ্য। সব অভিযোগ অস্বীকার করেন শাওন। আমার ফাঁসানোর জন্য আর কি করছে, আমি যে মানে ওদের সামনে যে রিপোর্টটা দিচ্ছি আমি এই জায়গায় 2 জন লোককে চিনত। তবে সময় সংবাদের হাতে এসেছে শাওনের সম্পৃক্ততার একাধিক অডিও, ভিডিও ও অন্যান্য দালিলিক তথ্য, যা তার বক্তব্যের সঙ্গে মিল নেই। সেই সূত্র ধরে এগোতেই পরিচয় হয় চক্রের আরেক সদস্য ঠিকাদার শান্তর সঙ্গে। টাকা নিয়ে তারপর ওইখান থেকে কানেকশনগুলো করে দেয়। এটা ওয়াসার সাথে এই ওয়াসার শাওন, তারপর ওদের সাথে আরও জড়িত আছে স্বপন, হাবিব, ঠিক আছে, ওরা সম্মিলিতভাবে এই কাজগুলো আমাদেরকে করে দেয়। অনুসন্ধানে উঠে আসে আরও একটি নাম, লিয়াকত। স্থানীয়দের ভাষ্য, অবৈধ পানির সংযোগের অভিযোগে একসময় কারাভোগও করেছেন তিনি। তবে এবার তার খোঁজে এলাকায় গেলেও কেউ মুখ খুলতে রাজি হননি। এসব অভিযোগ নিয়ে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের মুখোমুখি হয় সময় সংবাদ। তাদের চিহ্নিত করতে সমর্থ হব। সে যদি ওয়াসার কর্মকর্তা বা কর্মচারী হয়, উনি কিছুক্ষণ পরে আর চাকরিতে থাকতে পারবেন না, এই ক্ষেত্রে কোনো আপোষ নেই। তবে এলাকাবাসীর প্রশ্ন, বছরের পর বছর ধরে যদি প্রকাশ্যেই চলে এই অবৈধ বাণিজ্য, তাহলে সংশ্লিষ্টদের চোখ এড়িয়ে গেল কিভাবে? সংকটের গল্প পরিণত হলো অপরাধের গল্পে, যেখানে জড়িত ঠিকাদার, রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ স্বয়ং ওয়াসার কর্মীরাও। বহু বছর ধরে চলছে এই পানি বাণিজ্য, ভোগান্তিতে হাজার হাজার পরিবার, কিন্তু এখনো হয়নি স্থায়ী সমাধান। এখন দেখার বিষয় এই সংকট নিরসনে কি পদক্ষেপ নেয় কর্তৃপক্ষ। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। 6 মাসে কুমিল্লার সড়ক থেকে কোটি টাকা মূল্যের 2 শতাধিক সোলার লাইট চুরি হয়েছে। অনেক স্থানে খুঁটি সহ তুলে নেওয়া হয়েছে লাইট পোস্ট। রাতের আধারে চলাচলে নিরাপত্তাহীনতা সহ দুর্ভোগে এখন বাসিন্দারা। বাড়ছে চুরি ছিনতাই। জহিরুল হক বাবু রিপোর্ট। লাইটের একটি খুঁটিতে নেই বাতি, পোস্টের মাথায় সোলার প্যানেল থাকলেও প্রত্যেকটির বাতিসহ সামনের অংশ কেটে নিয়ে গেছে চোর।
সড়কে রাতে চলাচল নিরাপদ করতে 2023 সালে কুমিল্লা সদরের গোলাবাড়ি থেকে টিক্কারচর পর্যন্ত প্রায় 5 কিলোমিটার সড়কে স্থাপন করা হয় খুঁটিসহ 500 সোলার লাইট। স্থানীয়দের অভিযোগ, বিগত 6 মাসে অন্তত 200 সোলার লাইট চুরি হয়েছে। অনেক স্থানে খুঁটিসহ খোয়া গেছে সোলার প্যানেল। এতে ভোগান্তিতে পড়েছেন 60টি গ্রামের লক্ষাধিক মানুষ। বেড়েছে চুরি ও ছিনতাই। উপজেলার যারা দায়িত্ব আছে, যারা উপজেলা থেকে এই লাইটগুলো আনা হয়েছিল, যারা দায়িত্বে আছে তারা যাতে এই লাইটগুলো আবার আমাদের ব্যাটারি বা পোস্টগুলো সব ঠিক আছে, এই লাইটগুলো যাতে আবার সংস্কার করে দেয়। টাকার বাড়ি আছে, এরা এদের সুবিধার্থে এই লাইটগুলা ভেঙে ফেলে। ব্রিজের উত্তর পার থেকে শাহদর থেকে ওইটা একদম গোলাবাড়ির মধ্যে একটা লাইট রাখছে না, সবই লাইট মতো হয়ে গেছে, চুরি হয়ে গেছে। চুরি হওয়ার পরে চুরি ডাকাতি বাইরে গেছে আমাদের এলাকার মধ্যে। ভারত সীমান্তমুখী সড়ক হওয়ায় চোরা কারবারিরা সুবিধার জন্য এসব বাতি নষ্ট করেছে। অনেক স্থানে হয়েছে চুরি। এই সুযোগ পেয়ে ছিনতাইকারীর উৎপাতও বেড়েছে। আইন শৃঙ্খলা বাহিনী সঠিক নজরদারি রাখলে এই বাতিগুলো চুরি হতো না বলে অভিযোগ জনপ্রতিনিধির। আবেদন পুনরায় যাতে এগুলা আবার বিবেচনা করে লাইটগুলা লাগিয়ে দেওয়ার জন্য। আর পুলিশের কাছে আমার কাছে আবেদন, তারা যেহেতু এই রুটটার মধ্যে ডিউটিতে থাকে, তারা যদি সঠিকভাবে দায়িত্ব পালন করতো তাহলে এগুলো চুরি করার প্রশ্নই আসে না। চুরির বিষয়টি তদন্ত কমিটি করে দ্রুত ব্যবস্থা নেয়ার আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার। কমিটিটা আমরা করব বলে সিদ্ধান্ত নিয়েছি। ওখানে পুলিশ অবশ্যই ইনক্লুডেড থাকবে। আপনারা জানেন ওখানে একটা ফাঁড়িও আছে, ছত্রখিল পুলিশ ফাঁড়ি। ওই ফাঁড়িটারই এই অংশটা দেখার কথা। তো কেন এটা হয়েছে বা হচ্ছে, আমার মনে হয় আমরা তদন্ত করলে এগুলোর জবাব আসবে। 2023 সালে উপজেলা পরিষদের অর্থায়নে গোমতী নদীর বেড়িবাঁধ এলাকায় 1 কোটি টাকা ব্যয় স্থাপন করা হয় 5 শতাধিক সোলার লাইট। এতে সুবিধা পেতেন কয়েক ইউনিয়নের লক্ষাধিক মানুষ। সময় সংবাদ, কুমিল্লা। চীনের দক্ষিণাঞ্চলে হাইনান প্রদেশে আঘাত এনেছে শক্তিশালী টাইফুন মেইসাক। ঝড়ের প্রভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে ট্রেন, ফেরি ও বিমান চলাচল। শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যায় প্রদেশটির ইয়েলিন উপকূলে আঘাত হানে চলতি বছরের 10ম টাইফুনটি। চীনের আবহাওয়া বিভাগ জানায়, স্থলভাগে আঘাত হানার সময় ঝড়টির কেন্দ্রের কাছে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘন্টায় প্রায় 83 কিলোমিটার। টাইফুনের প্রভাবে শুক্র শনিবার হাইনানে যাতায়াতকারী সব ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। চলমান তাপপ্রবাহে সৃষ্ট ভয়াবহ দাবানলে পুড়ছে পর্তুগালের বিস্তীর্ণ বনভূমি। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই দাবানলে এরই মধ্যে পুড়ে গেছে দেশটির 10,000 হেক্টরের বেশি এলাকা। সেন্ট্রাল পর্তুগালের কয়েকটি দাবানল নিয়ন্ত্রণ চেষ্টা করছে 1,000-এর বেশি দমকল কর্মী। বাড়তি তাপমাত্রা আর বাতাসের কারণে দ্রুত বাড়ছে আগুনের বিস্তৃতি। তারিকুল হাসান আশিকের রিপোর্টে দেখব বিস্তারিত। দাউ দাউ করে জ্বলছে আগুন, বাড়ছে বিস্তৃতি। আগুনের লেলিহান শিখা গ্রাস করছে একের পর এক এলাকা। জুলাইয়ের শুরুর দিকেই তাপমাত্রার অস্বাভাবিক ঊর্ধ্বগতিতে সৃষ্ট দাবানলে বিপর্যস্ত পর্তুগালের গুরুত্বপূর্ণ জেলা ভিজেও। স্থানীয় সময় বৃহস্পতিবার জেলাটির ভৌজেলা মিউনিসিপ্যালিটির কাছাকাছি এলাকায় সৃষ্ট দাবানলে একদিনেই পুড়ে গেছে 7,000 হেক্টরের বেশি বনভূমি। আগুনের সূত্রপাতের খবর পেয়েই যোগ দেন দমকল কর্মীরা। দেশটির সিভিল প্রোটেকশন বিভাগের তথ্য অনুযায়ী ভৌজেলার দাবানল নিয়ন্ত্রণে কাজ করছে 1,000-এর বেশি দমকল কর্মী। কয়েকশো অগ্নি নির্বাপক বিভিন্ন যানবাহনের পাশাপাশি 8টি বিশেষায়িত অগ্নি নির্বাপক উড়োজাহাজ ব্যবহার করেও নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না এই দাবানল। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় প্রাণহানির আশঙ্কায় সেসব এলাকার বাসিন্দাদের দ্রুত সরিয়ে নেওয়া হয় নিরাপদ আশ্রয়ে। ফায়ার সার্ভিসের পাশাপাশি আগুন নেভাতে এগিয়ে আসেন স্থানীয়রাও। শুক্রবার পর্যন্ত দেশটির বিভিন্ন জেলায় 46টি সক্রিয় দাবানল নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 2,500-এর বেশি সদস্য। আগুন নেভাতে ব্যবহার করা হচ্ছে 28টি অগ্নি নির্বাপক উড়োজাহাজ। সর্বোচ্চ প্রস্তুতি হিসেবে ইউরোপিয়ান সিভিল প্রোটেকশন ব্যবস্থা চালু করেছে দেশটি। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল। আবারও ফিফা বিশ্বকাপের খবর। শেষ হলো বিশ্বকাপের রাউন্ড অফ 32। 48 দলের বিশ্বকাপ এখন 16 দলের লড়াই। রাউন্ড অফ 16-এ ফুটবল বিশ্ব দেখবে এক হাই ভোল্টেজ ম্যাচ, যেখানে পর্তুগাল মুখোমুখি হবে স্পেনের, ফ্রান্স খেলবে প্যারাগুয়ের বিপক্ষে, ব্রাজিলের প্রতিপক্ষ নরওয়ে, আর বিশ্ব চ্যাম্পিয়নদের সামনে মিশর।
শেষ হলো ফিফা বিশ্বকাপের রাউন্ড অফ 32। 48 দলের বিশ্বকাপ এখন কমে দাঁড়িয়েছে 16 দলের লড়াইয়ে। শ্বাসরুদ্ধকর এক একটি ম্যাচ শেষে বিশ্বকাপ পেয়েছে তার শীর্ষ 16, যেখানে যেমন আছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, তেমনি রয়েছে আলবিসেলেস্তেদের চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল, আছে উঠতে থাকা ফ্রান্স এবং স্পেন, অনেকটা ধুঁকতে ধুঁকতে সেরা 16তে জায়গা করে নেয়া পর্তুগাল, কলম্বিয়াও। সমর্থকদের জন্য সুখবর, রাউন্ড অফ 32-র পর তাদের অপেক্ষা করতে হচ্ছে না একেবারেই। আজ রাত থেকেই শুরু রাউন্ড অফ 16-এর লড়াই। শীর্ষ 16-র প্রথম ম্যাচ সহ আয়োজক কানাডার সামনে বিশ্বকাপের চমক মরক্কো। হিউস্টন স্টেডিয়ামে ম্যাচ শুরু রাত 11টায়। এরপর একই দিন রাত 3টায় ফিলাডেলফিয়ায় মুখোমুখি হবে ফ্রান্স এবং প্যারাগুয়ে। দ্বিতীয় দিনের উন্মাদনা জুড়ে থাকবে সেলেসাওরা। রাত 2টায় আর্লিং হ্যালান্ডের নরওয়ের মুখোমুখি হবে কার্লো অ্যানচেলত্তির ব্রাজিল। আর সকাল 6টায় আরেক সহ আয়োজক মেক্সিকোর সামনে 66র বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড। ডালাসে পর্তুগাল স্পেন হাই ভোল্টেজ ম্যাচ দিয়ে শুরু হবে তৃতীয় দিনের লড়াই। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত 1টায়। আর ভোর 6টায় বিশ্বকাপের স্বাগতিক যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ রেড ডেভিল খ্যাত বেলজিয়াম। রাউন্ড অফ 16-এর শেষ দিনে মাঠে নামবে আর্জেন্টিনা, তাদের প্রতিপক্ষ মোহাম্মদ সালার ইজিপ্ট। ম্যাচ শুরু রাত 10টায়। আর কোয়ার্টার ফাইনালের আগে শেষ ম্যাচে কলম্বিয়ার প্রতিপক্ষ সুইজারল্যান্ড, ম্যাচ রাত 2টায়। রাউন্ড অফ 32 লড়াই শেষে ব্যক্তিগত অর্জনে গিয়ে লিওনেল মেসি। গোল্ডেন বুটের লড়াইয়ে সবার উপরে আর্জেন্টাইন জাদুঘর, তার গোল সংখ্যা 7, 6 গোল নিয়ে তারপরে আছেন কিলিয়ান এমবাপে, 5টি করে গোল আছে হ্যালান্ড এবং হ্যারি কেইনের। তবে গোল এবং অ্যাসিস্টে মিলিয়ে আবার সবার উপরে এমবাপে, তারপরেই আছেন মেসি, আর শুধু অ্যাসিস্ট হিসেবে নিলে এখন পর্যন্ত শীর্ষে মাইকেল অলিসে। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। অগ্নিপরীক্ষা পার করে হাফ ছেড়ে বাঁচল আর্জেন্টিনা। বিশ্ব চ্যাম্পিয়নদের চোখে চোখ রেখে লড়াই কেপ ভার্দের। মেসির নৈপুণ্যে 3-2 গোলে জিতে শীর্ষ 16তে আলবিসেলেস্তেরা। আয়াতুল্লাহ খামেনিকে শেষ বিদায় জানাচ্ছে ইরান। জানাজায় অংশ নিতে মানুষের ঢল। তেহরানে অর্ধশতাধিক দেশের প্রতিনিধি। আমন্ত্রণ পায়নি ইউরোপীয় দেশগুলো। 9 জুলাই দফা। এবং রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণ সভা। যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উপস্থিত আছেন শহীদ ও আহতদের পরিবারের সদস্যরা। এই ছিল দুপুর 12টার সময় সংবাদে। দর্শক, বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়। আর এরপর খেলার সময় নিয়ে যুক্ত হবেন সহকর্মী সাব্বির মিথুন। রাব্বি, আপনাকে ধন্যবাদ। খেলার সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।